সুপ্রিয় শ্রোতা, নরকের তরঙ্গে আপনাদের স্বাগত। রাতের গভীরতা যখন তার কালো চাদরে পৃথিবীকে মুড়ে দেয়, তখন কিছু গল্প জীবন্ত হয়ে ওঠে। কিছু কিছু শূন্যতা কখনো পূরণ হয় না। প্রিয়জনকে হারানোর শোক পাথরের মতো বুকের উপর চেপে বসে। আমরা সেই শূন্যতা পূরণ করার জন্য অনেক কিছু করি। প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য নানা চেষ্টা করি। কিন্তু কি হবে যদি সেই চেষ্টার ফলস্বরূপ আপনার ঘরে ঢুকে পড়ে এক ভয়ঙ্কর অশুভ শক্তি, এক নিষ্পাপ খেলনার রূপ ধরে যদি আপনার প্রিয়জনের আত্মাকেই গ্রাস করতে চায়? আজ আমি শোনাব সেই রকমই এক অভিশপ্ত পুতুলের গল্প, এক বাবার অসহায়তার গল্প, আর এক মেয়ের ভয়ঙ্কর পরিবর্তনের কাহিনী। বছরখানেক হল স্ত্রী বিয়োগ হয়েছে অর্ণবের। ছোট্ট মেয়ে মিতুকে নিয়েই এখন তার পৃথিবী। মিতুর বয়স 7। মায়ের মৃত্যুর পর থেকে সে বড্ড চুপচাপ হয়ে গেছে। তার চোখের কোণে সবসময় লেগে থাকে এক গভীর বিষণ্ণতা। অর্ণব চায় যে কোনো মূল্যে মেয়ের মুখের হাসি ফিরিয়ে আনতে। একদিন অফিস থেকে ফেরার পথে শহরের এক পুরনো প্রায় বিস্তৃত গলির মধ্যে একটা অদ্ভুত দোকানে অর্ণবের চোখ আটকে গেল। পুরনো জিনিসের সমাহার, সাইনবোর্ডে লেখা। দোকানের ভেতরে আবছা আলোয় থরে থরে সাজানো রয়েছে পুরনো দিনের জিনিসপত্র। কৌতূহলী হয়ে সে ভেতরে ঢুকল। দোকানটা ধুলো আর কর্পূরের এক মিশ্র গন্ধে ভরা। এক কোণে কাচের একটা আলমারির ভেতরে রাখা একটা পুতুলের দিকে তার চোখ গেল। পুতুলটা অসাধারণ সুন্দর, প্রায় 1.5 ফুট লম্বা, পরনে ভিক্টোরিয়ান ধাঁচের গোলাপি রঙের ফ্রক, কাচের মতো স্বচ্ছ নীল চোখ, গাল দুটো আপেলের মতো লাল, আর ঠোঁটে লেগে আছে হালকা হাসির রেশ। চুলগুলো আসল চুলের মতোই সোনালি এবং কোকড়ানো। পুতুলটার চোখ দুটো এতটাই জীবন্ত যে অর্ণবের মনে হলো ওটা যেন তার দিকেই তাকিয়ে আছে। সে ভাবল, এটা দেখলে মিতু হয়তো খুব খুশি হবে। দোকানের বৃদ্ধ মালিক, যার মুখটা বলিরেখায় ঢাকা, সে অর্ণবের আগ্রহ দেখে মুচকি হাসল। পুতুলটা নেবেন বাবু? এর নাম রিনি। অনেক যত্ন করে বানিয়েছিল এক কারিগর তার নিজের মেয়ের জন্য। দামটা একটু বেশি হলেও মেয়ের মুখের কথা ভেবে অর্ণব পুতুলটা কিনে নিল। সে জানত না সে শুধু একটা পুতুল কিনছে না, কিনছে এক ভয়ঙ্কর ইতিহাস আর এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। বাড়িতে ফিরে পুতুলটা মিতুল হাতে দিতেই তার চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। বহুদিন পর মেয়েটাকে এমন প্রাণ খুলে হাসতে দেখল অর্ণব। সে পুতুলটাকে জড়িয়ে ধরে বলল, বাবা, ও কি সুন্দর! ওর নাম রিনি, তাই না? অর্ণব অবাক হল। সে তো মিতুকে নামটা বলেনি। হয়তো দোকানের মালিকের কথা তার অজান্তেই শুনে ফেলেছিল। মিতু পুতুলটাকে নিয়ে তার ঘরে চলে গেল। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু সেই রাতেই অর্ণবের মনে হল তার ঘরে যেন তৃতীয় কোনো সত্তার উপস্থিতি রয়েছে, এক শীতল পর্যবেক্ষক সত্তা। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল। মিতু তার নতুন বন্ধু রিনিকে নিয়ে সারা দিন ব্যস্ত থাকত। তাকে জামা পরাতো, চুল আছড়ে দিত, তার সাথে কথা বলতো। অর্ণব ভাবল, যাক, মেয়েটা হয়তো একাকিত্ব কাটানোর একটা উপায় খুঁজে পেয়েছে। কিন্তু ধীরে ধীরে কিছু অস্বাভাবিক ব্যাপার তার নজরে আসতে লাগল। মাঝরাতে প্রায় মিতুর ঘর থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ পেত অর্ণব। সে ভাবত মিতু হয়তো ঘুমের ঘোরে কথা বলছে। কিন্তু একদিন কান পেতে সে শুনল 2টো আলাদা গলার স্বর। একটা তার মেয়ের, অন্যটা আরও তীক্ষ্ণ, শীতল, প্রায় অচেনা একটা বাচ্চার গলা। সে ঘরে ঢুকে দেখত মিতু বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন, আর পুতুলটা তার পাশে রাখা, মুখটা দরজার দিকে ফেরানো। মিতুর আঁকার খাতাটা একদিন অর্ণবের চোখে পড়ল। আগে যেখানে সে ফুল, পাখি আর তার বাবা মায়ের ছবি আঁকত, এখন সেখানে শুধু কালো রঙে আঁকা অদ্ভুত সব ছবি। প্রতিটা ছবিতে মিতুর পাশে আঁকা রয়েছে আরেকটি লম্বাটে গড়নের ছায়ার মতো মেয়ে, যার চোখ দুটো লাল, আর সেই মেয়েটার হাতে ধরা একটা পুতুল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল পুতুলটার অবস্থান। অর্ণব হয়তো সকালে পুতুলটাকে মিতুর পড়ার টেবিলে দেখে অফিসে যেত, ফিরে এসে দেখত সেটা সোফায় বসে পা দুলাচ্ছে। সে মিতুকে জিজ্ঞেস করলে মিতু অবাক হয়ে বলতো, আমি তো রিনিকে ধরিনি, ও তো নিজেই ঘুরে বেড়ায়, তুমি জানো না? অর্ণব মেয়ের কথাকে কল্পনা বলে উড়িয়ে দিত। সে নিজেকে বোঝাতো স্ত্রীর মৃত্যুর শোক আর কাজের চাপ সব মিলিয়ে হয়তো সে অতিরিক্ত চিন্তা করছে। কিন্তু তার মনের গভীরে বাসাবাঁধা ভয়টা ক্রমশ স্পষ্ট হচ্ছিল।
একদিন রবিবার অর্ণব মিতুকে পার্কে নিয়ে যাওয়ার পরিকল্পনা করল। মিতু বায়না ধরল সে রিনিকেও সাথে নিয়ে যাবে। অর্ণব রাজি হলো না। সে বলল, রিনি বাড়িতেই থাকুক, ও তো একটা পুতুল, ওর পার্কে গিয়ে কি হবে? এই সামান্য কথাতেই মিতুর রূপ বদলে গেল। তার মিষ্টি মুখটা নিমেষে কঠিন হয়ে উঠল, চোখ দুটো জ্বলে উঠল। সে এক অস্বাভাবিক কর্কশ গলায় চিৎকার করে বলল, রিনি পুতুল নয়, ও আমার বন্ধু, ওকে ছাড়া আমরা কোথাও যাব না। অর্ণব চমকে গেল। আমরা? মিতু আমরা কেন বলল? সে জোর করে মিতুর হাত থেকে পুতুলটা নিতে গেল, আর তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। মিতু তাকে সজোরে ধাক্কা মারল। 7 বছরের একটা মেয়ের শরীরে এত জোর থাকা অসম্ভব। অর্ণব ছিটকে পেছনে সরে গেল। মিতু পুতুলটাকে বুকে জড়িয়ে ধরে রাগে কাঁপতে কাঁপতে বলল, তুমি খুব খারাপ, রিনি তোমাকে শাস্তি দেবে। সেই রাতে অর্ণব ঘুমাতে পারছিল না। তার মাথায় ঘুরছিল মিতুর সেই ভয়ঙ্কর রূপ। রাত 2টো নাগাদ সে জল খেতে রান্নাঘরের দিকে যাচ্ছিল। মিতুর ঘরের দরজাটা সামান্য খোলা ছিল। ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসছিল। মনে হচ্ছে কেউ যেন নখ দিয়ে কাঠের মেঝে আছড়াচ্ছে। অর্ণব নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে উঁকি মারল। যা দেখল তাতে তার শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল। ঘরের আবছা অন্ধকারে মিতু মেঝেতে বসে আছে, আর তার সামনে রাখা পুতুলটা রিনি ধীরে ধীরে কোনো সাহায্য ছাড়াই নিজের মাথাটা ঘোরাচ্ছে। কাঁচের নীল চোখ দুটো ঘুরিয়ে ওটা সরাসরি দরজার দিকে, অর্থাৎ অর্ণবের দিকে তাকালো। তার ঠোঁটে লেগে থাকা মিষ্টি হাসিটা তখন এক বিভৎস ব্যঙ্গাত্মক হাসিতে পরিণত হয়েছে। অর্ণব আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চিৎকার করে ঘরে ঢুকে পুতুলটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। মিতু পশুর মতো গর্জন করে উঠল। তার গলার স্বর বদলে গিয়ে সেই তীক্ষ্ণ শীতল বালিকার কণ্ঠস্বর শোনা গেল, আমার পুতুল তুই ছুবি না, ও শুধু আমার। পরের দিন সকালে অর্ণব প্রায় পাগলের মতো সেই পুরনো দোকানটার খোঁজে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই গলিটার মধ্যে সে কোনো পুরনো জিনিসের দোকান খুঁজে পেল না, যেন দোকানটা হাওয়ায় মিলিয়ে গেছে। হতাশ হয়ে সে এলাকার লাইব্রেরিতে গিয়ে পুরনো খবরের কাগজ ঘাঁটতে শুরু করল। ঘণ্টার পর ঘণ্টা অনুসন্ধানের পর প্রায় 50 বছর আগের একটা ছোট্ট খবরে তার চোখ আটকে গেল। অসুস্থ বালিকার রহস্য মৃত্যু খবরের শিরোনাম। খবরে লেখা, শহরের এক ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে রোহিণী দীর্ঘকাল ধরে এক বিরল রোগে ভুগত। তার কোনো বন্ধু ছিল না। তার একমাত্র সঙ্গী ছিল তার প্রিয় একটা পুতুল। মৃত্যুর সময়ও সে পুতুলটাকে বুকে জড়িয়ে ধরেছিল। তার শেষ ইচ্ছা ছিল পুতুলটি যেন সবসময় তার সাথেই থাকে। মৃত্যুর পর তার বাবা শোকে বিহ্বল হয়ে ব্যবসা গুটিয়ে শহর ছেড়ে চলে যান। যাওয়ার আগে মেয়ের স্মৃতিবিজড়িত সব জিনিসপত্র এক পুরনো জিনিসের দোকানে বিক্রি করে দেন। অর্ণবের আর বুঝতে বাকি রইল না, রিনি আসলে সেই মৃত বালিকা রোহিণীর অতৃপ্ত আত্মার বাহক। রোহিণী এতটাই একা ছিল যে সে তার পুতুলটাকে আঁকড়ে ধরেছিল, আর মৃত্যুর পর তার আত্মা পুতুলটার মধ্যেই আশ্রয় নিয়েছে। সে এখন মিতুর মাধ্যমে আবার বেঁচে উঠতে চাইছে, মিতুর শরীরটাকে দখল করতে চাইছে। অর্ণব বুঝতে পারছিল সাধারণ উপায়ে এই অশুভ শক্তিকে তাড়ানো যাবে না। পুতুলটা নষ্ট করে দিলে হয়তো মিতুরও চরম ক্ষতি হয়ে যাবে, কারণ তার আত্মা ততক্ষণে রোহিণীর আত্মার সাথে জড়িয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর সে এক পুরনো তান্ত্রিকের সন্ধান পেল। তান্ত্রিক সব শুনে বললেন, এ বড় ভয়ঙ্কর আত্মা, এ শুধু সঙ্গ চায়, কিন্তু এর সঙ্গ মানে মৃত্যু। আপনার মেয়েকে বাঁচাতে হলে ওই অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে হবে। তিনি অর্ণবকে কিছু নিয়মকানুন আর একটা মন্ত্র শিখিয়ে দিলেন। বললেন, অমাবস্যার রাতে এই কাজ করতে হবে। আপনার মেয়ের প্রতি আপনার ভালোবাসা আর বিশ্বাসই আপনার সবচেয়ে বড় অস্ত্র। মনে রাখবেন, লড়াইটা আপনার একার নয়, আপনার মেয়েকেও ভেতর থেকে লড়তে হবে। সেই ভয়ঙ্কর রাত এলো। অর্ণব মিতুর ভরে ঢুকল। মিতু বিছানায় বসে রিনিকে জড়িয়ে ধরে অদ্ভুত সুরে গান গাইছিল। অর্ণবকে দেখেই তার চোখ দুটো হিংস্র হয়ে উঠল। তুমি আবার এসেছ, চলে যাও। কণ্ঠটা রোহিণীর। অর্ণব ভয় না পেয়ে মিতুর সামনে হাঁটু গেড়ে বসল। সে মিতুর হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করল, মিতুমা, আমি বাবা। তোমার মনে আছে আমরা একসাথে ছাদে ঘুরিয়ে ওড়াতাম? মনে আছে তোমার মা তোমাকে আমার ছোট্ট পরী বলে ডাকত? মিতুর মুখটা যন্ত্রণায় বিকৃত হতে লাগল। তার ভেতর মিতুর নিজের সত্তা আর রোহিণীর আত্মা লড়াই করছিল। চুপ করো, আমি কিছু শুনতে চাই না, রোহিণীর আত্মা চিৎকার করে উঠল। পুতুলটার চোখ দুটো যেন লাল হয়ে জ্বলে উঠল। ঘরের জিনিসপত্র কাঁপতে শুরু করল। অর্ণব থামল না। সে মিতুর সাথে কাটানো আনন্দের মুহূর্তগুলোর কথা বলে যেতে লাগলো, আর মনে মনে তান্ত্রিকের দেওয়া মন্ত্র জপতে লাগল। মিতু, ফিরে আয় মা, আমি তোকে ছাড়া বাঁচব না। হঠাৎ মিতুর চোখ দিয়ে জল গড়াতে শুরু করল।
সে ফিসফিস করে বলল, বাবা। আর ঠিক তখনই তার হাতে ধরা পুতুলটা রিনি এক বিকট চিৎকারের সাথে কেঁপে উঠল। পুতুলটার কাঁচের সুন্দর চোখ দুটোতে ফাটল ধরে এবং ভেতর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে বাতাসে মিলিয়ে গেল। পুতুলটা মিতুর হাত থেকে নির্জীবের মতো মেঝেতে পড়ে গেল। তার মুখের সেই হাসিটা আর ছিল না। মিতু বাবা বলে চিৎকার করে অর্ণবকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সেই রাতের পর মিতু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। সেই অভিশপ্ত পুতুলটাকে অর্ণব তান্ত্রিকের কথা মতো নদীতে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি তাদের জীবন থেকে কোনো দিন মুছে যায়নি। আজও রাতের নিস্তব্ধতায় অর্ণবের মাঝে মাঝে মনে হয় যেন সে অন্য কোনো ঘর থেকে একটা মিউজিক বক্সের করুণ সুর শুনতে পাচ্ছে। খেলনা শিশুদের নিষ্পাপ জগতের সঙ্গী, কিন্তু প্রতিটি খেলনার পেছনেই কি শুধু নির্মল আনন্দ লুকিয়ে থাকে, নাকি কিছু খেলনা বয়ে বেড়ায় অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস আর একাকিত্বের অভিশাপ? পরের বার আপনার সন্তানের জন্য কোনো পুরনো সুন্দর খেলনা কেনার আগে একবার ভাববেন, আপনি কি শুধু একটা খেলনা কিনছেন, নাকি কিনে আনছেন এক ভয়ঙ্কর সঙ্গী। সুপ্রিয় শ্রোতা, নরকের তরঙ্গে আপনাদের স্বাগত। রাতের গভীরতা যখন তার কালো চাদরে পৃথিবীকে মুড়ে দেয়, তখন কিছু গল্প জীবন্ত হয়ে ওঠে। প্রকৃতি, তার বুকে যেমন আশ্রয় আছে, তেমনি আছে প্রচণ্ড ক্রোধ। কিছু কিছু স্থান পবিত্র, কিছু সত্তা অলঙ্ঘনীয়। যুগ যুগ ধরে তারা নীরবে দাঁড়িয়ে থাকে, মানুষের ঔদ্ধত্য আর মূর্খতাকে পর্যবেক্ষণ করে। আর যখন সেই ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে যায়, তখন নেমে আসে ভয়ঙ্কর অভিশাপ। আজ আমি আপনাদের চট্টগ্রামের এক প্রত্যন্ত অঞ্চলের গল্প শোনাব। এক বিশাল প্রাচীন অশ্বত্থ গাছের গল্প, আর সেই গাছের অতন্দ্র প্রহরী এক শক্তিধর ব্রহ্মাদৈত্যের কাহিনী। শহরের কোলাহল আর দূষণ থেকে মুক্তি পেতে 4 বন্ধু রনি, সুমন, টিনা আর ঐশী ছুটে গিয়েছিল প্রকৃতির কাছাকাছি। গন্তব্য চট্টগ্রামের এক পাহাড়ি গ্রাম ছায়াপল্লী। রনি ছিল দলের নেতা, ভীষণ উদ্ধত, আধুনিক এবং সব কিছু নিয়ে ঠাট্টা তামাশা করা তার স্বভাব। সুমন ছিল ঠিক তার বিপরীত, শান্ত, ভদ্র এবং স্থানীয় বিশ্বাস ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। টিনা আর ঐশী ছিল শহুরে আনন্দের প্রতি আগ্রহী। গ্রামে পৌঁছে তারা একজন স্থানীয় গাইড ভাড়া করল, যার নাম ছিল মঙ্গল। মঙ্গলের দেখানো পথে তারা পাহাড়ের গভীরে ট্রেকিং শুরু করল। এক বিকেলে তারা এক বিশাল খোলা জায়গায় এসে পৌঁছল, আর সেখানেই দাঁড়িয়েছিল সেই গাছটা। শত শত বছরের পুরনো এক বিশাল অশ্বত্থ গাছ। তার ঝুড়িগুলো নেমে এসে মাটির সাথে মিশে গিয়ে আরও নতুন নতুন কাণ্ডের জন্ম দিয়েছে। পুরো এলাকা জুড়ে গাছটা যেন এক সবুজ দুর্গ তৈরি করেছে। জায়গাটা একই সাথে ভীষণ সুন্দর আর ভীষণ রহস্যময়। রনি চিৎকার করে উঠল, ওয়াও, হোয়াট এ প্লেস! আজকের রাতটা আমরা এখানেই ক্যাম্পিং করব। কথাটা শোনার সাথে সাথেই মঙ্গল চাকমার মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে হাত জোর করে বলল, না দাদারা, না দিদিরা, এই জায়গায় থাকা যাবে না। এইটা বাবার স্থান। এই গাছে এক জাগ্রত ব্রহ্মাদিত্য বাস করেন। তিনি এই জঙ্গলের রক্ষক। এখানে কেউ রাত কাটায় না। রনি অট্টহাসিতে ফেটে পড়ল। ব্রহ্মাদৈত্য? সিরিয়াসলি? এই 2023 সালেও তোমরা এসব ভূতপ্রেত বিশ্বাস করো? আমরা এখানেই থাকব, তুমি ভয় পেলে চলে যেতে পারো। সুমন রনিকে আটকাতে চাইল। রনি, আমার মনে হয় আমাদের স্থানীয়দের বিশ্বাসকে সম্মান করা উচিত। জায়গাটা আমারও কেমন যেন লাগছে। টিনা আর ঐশীও রনির পক্ষ নিল। কাম অন সুমান, ডোন্ট বি এ স্পয়েল স্পোর্ট। এটা একটা দারুণ অ্যাডভেঞ্চার হবে। মঙ্গল চাকমার কোনো কথা বাড়ালো না। সে শুধু দূর থেকে গাছটার দিকে তাকিয়ে কপালে হাত থেকে প্রণাম করল এবং দ্রুত সেই স্থান ত্যাগ করল। যাওয়ার আগে শুধু বলে গেল, বাবা যেন আপনাদের ক্ষমা করে দেন। সে জানত, যারা ওয়ার্নিংস অগ্রাহ্য করে, প্রকৃতি তাদের ক্ষমা করে না। সূর্য পাহাড়ের আড়ালে ডুব দিল। 4 বন্ধু মিলে ক্যাম্প ফায়ার জ্বালালো, তাঁবু খাটালো। তাদের সাথে আনা স্পিকারে উচ্চস্বরে বিদেশি গান বাজতে শুরু করল, যা সেই পবিত্র জঙ্গলের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছিল। তারা হাসাহাসি, চিৎকার, চেঁচামেচি করছিল, যেন পুরো জঙ্গলটাই তাদের নিজেদের সম্পত্তি। সুমন বারবার তাদের বারণ করার চেষ্টা করছিল, কিন্তু কেউ তার কথা শুনল না।
রাত বাড়ার সাথে সাথে রনির ঔদ্ধত্য বাড়তে লাগল। সে হাতে একটা বিয়ারের ক্যান নিয়ে টলতে টলতে সেই বিশাল অশ্বত্থ গাছের কাছে গেল। কই হে ব্রহ্মাদৈত্য, তোমার জায়গায় পার্টি করছি, কিছু বলবে না? দেখি তোমার কত ক্ষমতা। এই বলে সে গাছের এক বিশাল মোটা শিকড়ের উপর প্রস্রাব করতে শুরু করল। সুমন দৌড়ে গিয়ে তাকে আটকাতে চাইল। রনি, তুই কি করছিস? এটা পাপ, ঘোর অন্যায় করছিস তুই। রনি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আরে ধুর, ভয় পাস না তো, ভূত বলে কিছু নেই। ঠিক সেই মুহূর্তেই ঘটল প্রথম অশুভ ঘটনা। তাদের জ্বালানো ক্যাম্প ফায়ারের আগুনটা হঠাৎ করে দপ করে নিভে এলো, যেন কেউ ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। স্পিকারে বাজতে থাকা গানটা এক বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। চারিদিকে নেমে এলো এক পিন পতন, অসহনীয় নিস্তব্ধতা। বাতাসটা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঐশী ভয়ে চিৎকার করে উঠল, কি হলো? আর তখনই তারা শুনতে পেল সেই শব্দ। গাছের দিক থেকে ভেসে আসছে গম্ভীর সুরেলা কণ্ঠে সংস্কৃত শ্লোক উচ্চারণের আওয়াজ। মনে হচ্ছে বহু মানুষ একসাথে মন্ত্রপাঠ করছে, কিন্তু চারিদিকে জনপ্রাণীরও চিহ্ন নেই। ভয়ে চারজনেরই শরীর শক্ত হয়ে গেল। রনি সাহস দেখানোর জন্য টর্চ জেলে গাছের দিকে এগিয়ে গেল। কে ওখানে? মজা করা হচ্ছে? কোনো উত্তর এলো না, শুধু মন্ত্রপাঠের শব্দটা আরও স্পষ্ট আর গম্ভীর হতে লাগল। ঐশী টর্চের আলোয় গাছের ঝুড়িগুলোর দিকে তাকিয়ে ভয় জমে গেল। তার মনে হলো ঝুড়িগুলো আর স্থির নয়, ওগুলো যেন জীবন্ত সাপের মতো কিলবিল করছে। আর সেই ঝুড়িগুলোর আড়ালে সে এক মুহূর্তের জন্য দেখতে পেল এক দীর্ঘকায় শ্বেতব্রস্ত্রী পরিহিত ছায়ামূর্তি। তার পা দুটি মাটি থেকে সামান্য উঁচুতে ভাসছে, আর চোখ দুটো আগুনের গোলার মতো জলজল করছে। ঐশী ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। টিনা চিৎকার করে তার দিকে ছুটে গেল। রনি এবার ভয় আর রাগের মিশ্রণ অনুভূতিতে চিৎকার করে বলল, সামনে আসার সাহস থাকলে সামনে আয়, লুকিয়ে আছিস কেন? আর তখনই চারিপাশের প্রকৃতি যেন ক্ষেপে উঠল। শান্ত আকাশে কোনো মেঘের চিহ্ন না থাকলেও শুধুমাত্র তাদের ক্যাম্পের ওপর শুরু হলো এক তীব্র ঝড়। গাছপালা এমনভাবে দুলতে লাগলো যেন এক্ষুনি ভেঙে পড়বে। তাদের তাঁবুগুলো কাগজের মতো উড়ে গেল। তারা শুনতে পেল এক মেঘগর্জনের মতো কণ্ঠস্বর। শুদ্ধ সংস্কৃতে বলা সেই কথার অর্থ তারা বুঝতে না পারলেও তার ভেতরের প্রচণ্ড ক্রোধ তাদের আত্মাকে কাঁপিয়ে দিল। তোর স্পর্ধা দেখে আমি বিস্মিত নরাধম, আমার পবিত্র স্থানকে অপবিত্র করার শাস্তি তোদের পেতেই হবে। এরপর যা শুরু হলো তা কোনো সাধারণ ভূতের ভয় দেখানো ছিল না, সেটা ছিল এক দৈব শাস্তি। ঐশী জ্ঞান ফেরার পর থেকেই পাগলের মতো প্রলাপ বকতে শুরু করল। সে চিৎকার করে বলছিল, সাপ সাপ, গাছের ঝুড়িগুলো আমাকে পেঁচিয়ে ধরছে, বাঁচাও। কিন্তু সুমন বা টিনা কিছুই দেখতে পাচ্ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি ঘটল রনির। যে গাছকে সে অপমান করেছিল সেই গাছই যেন তার বিচারক হয়ে উঠল। এক অদৃশ্য শক্তি রনিকে শূন্যে তুলে নিয়ে জোরে গাছের কাণ্ডের উপর আছড়ে ফেলল। রনি ব্যথায় আর্তনাদ করে উঠল। সে উঠে পালানোর চেষ্টা করতেই দেখল সে এক অদ্ভুত গোলকধান্দার মধ্যে আটকে গেছে। চারিদিকে শুধু গাছের ঝুড়ি আর ঝুড়ি। যেদিকেই সে যাচ্ছে কিছুক্ষণ পর আবার আগের জায়গাতেই ফিরে আসছে। তার কানে বাজছে সেই গম্ভীর কণ্ঠস্বর, আমার এই বন থেকে তোর আর মুক্তি নেই, অনন্তকাল ধরে তুই এখানেই ঘুরপাক খাবি। টিনা ভয়ে আর আতঙ্কে প্রায় পাথর হয়ে গিয়েছিল। সে দেখল গাছের ডাল থেকে সাদা ধোয়ার মতো কিছু একটা নেমে এসে সুমনের সামনে একটা অবয়ব তৈরি করছে। এক দীর্ঘকায় ব্রাহ্মণের মূর্তি, পরনে ধুতি, খালি গা, কাঁধে পইতে। তার মুখে কোনো হিংসতা নেই, আছে এক গভীর বিষণ্ণতা আর করুণা। তিনি সুমনের দিকে তাকিয়ে বললেন, তোমাদের উদ্ধত্ত তোমাদের এই শাস্তি দিয়েছে। তোমার অন্তরে শ্রদ্ধা ছিল তাই আমি তোমাকে কোনো আঘাত করব না, কিন্তু তোমাদের অপবিত্রতার ভার তোমাকেও কিছুটা বইতে হবে। এই রাতের স্মৃতি তোমাদের সবার জীবনকে অভিশপ্ত করে রাখবে। সেই দৈবপুরুষ বাতাসে মিলিয়ে যাওয়ার সাথে সাথে ঝড় থেমে গেল। জঙ্গল আবার আগের মতো শান্ত হয়ে গেল, কিন্তু সেই শান্তি ছিল মৃত্যুর শান্তির মতো। ঐশী তখনও মাটিতে পড়ে প্রলাপ বকছিল। রনি সেই গাছের গোলকধান্দায় চিৎকার করতে করতে একসময় চুপ হয়ে গেল। সুমন আর টিনা কোনো মতে একে অপরকে ধরে ভোরের আলোর জন্য অপেক্ষা করতে লাগল। সেই রাতটা তাদের কাছে এক অনন্তকাল বলে মনে হয়েছিল। পরের দিন সকালে মঙ্গল চাকমা আরও কিছু গ্রামবাসীকে নিয়ে তাদের খুঁজতে এলো। তারা এসে দেখল এক ভয়াবহ দৃশ্য। ক্যাম্পের জিনিসপত্র থচনচ হয়ে পড়ে আছে।
ঐশী গাছের নিচে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসে আছে, তার সব চুল পেকে সাদা হয়ে গেছে। টিনা ভয়ে জোড়োসোড়ো হয়ে কাঁপছে। আর রনির দেহটা পাওয়া গেল গাছের সবচেয়ে উঁচু ডালে ফাঁস লাগা অবস্থায় ঝুলছে, যেন গাছের ঝুড়িগুলোই তাকে ফাঁসি দিয়েছে। তার মুখে এক অবর্ণনীয় ভয় আর বিস্ময়ের ছাপ। শুধু সুমন শারীরিকভাবে অক্ষত ছিল, কিন্তু সেই রাতের পর থেকে সে আর কোনোদিন স্বাভাবিক হতে পারেনি। সে বাকি জীবনটা সেই গ্রামেই কাটিয়ে দিয়েছিল, সেই অশ্বত্থ গাছটার সেবক হয়ে। মানুষ আজও ছায়াপল্লীর সেই অশ্বত্থ গাছটাকে দূর থেকে প্রণাম করে। তারা জানে প্রকৃতি যেমন উদার, তার ক্রোধও সীমাহীন। আর কিছু পবিত্র স্থান আছে যেখানে আধুনিকতার উদ্ধত্ত আর বিজ্ঞানের যুক্তি খাটে না। সেখানে শুধু বিশ্বাস আর শ্রদ্ধাই পারে মানুষকে রক্ষা করতে। সুপ্রিয় শ্রোতা, নরকের তরঙ্গে আপনাদের স্বাগত। রাতের গভীরতা যখন তার কালো চাদরে পৃথিবীকে মুড়ে দেয়, তখন কিছু গল্প জীবন্ত হয়ে ওঠে। রাতের অন্ধকার সে যেমন বিশ্রামের সুযোগ করে দেয়, তেমনি কিছু আদিম ভয়কেও জাগিয়ে তোলে। এমন কিছু ভয় যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা চলে না, যার অস্তিত্ব শুধু প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা কিংবদন্তিতেই টিকে আছে। আচ্ছা, আপনি কি কখনো মাঝরাতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় আপনার খুব প্রিয় কোনো মানুষের গলার আওয়াজ শুনে জেগে উঠেছেন? যদি ওঠেন, তাহলে সাবধান, কারণ সব ডাক ভালোবাসার হয় না। কিছু ডাক হয় মৃত্যুর, কিছু ডাক হয় নিশির। অনির্বাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের একজন মেধাবী ছাত্র। ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য তার দরকার ছিল নিরবিচ্ছিন্ন মনোযোগ। শহরের কোলাহল আর হোস্টেলের হইচই থেকে দূরে সে ভার্সিটির কাছাকাছি ফয়েজ লেকের পেছনের দিকে এক পাহাড়ি নিরিবিলি এলাকায় একটা পুরনো দোতলা বাড়ির নিচতলাটা ভাড়া নিল। বাড়িটার চারপাশে ঘন গাছপালা আর জঙ্গল। দিনের বেলাতেও কেমন যেন একটা ছায়া ছায়া পরিবেশ। বাড়ির মালিক রহিমা খালা, একজন মায়াবতী কিন্তু কুসংস্কারাচ্ছন্ন বৃদ্ধা। তিনি দোতলায় থাকেন। অনির্বাণকে বাড়িটা দেখানোর সময় তিনি কথায় কথায় বলেছিলেন, বাবা, জায়গাটা খুব শান্ত, পড়ালেখার জন্য ভালো, কিন্তু একটা কথা, এই পাহাড় জঙ্গলের এলাকা তো, রাতের বেলা যদি কেউ নাম ধরে ডাকে, ভালো কইরা না যাই না শুই না দরজা খুলবা না, এমনকি সাড়াও দিবা না। অনির্বাণ বিজ্ঞানের ছাত্র এবং আধুনিক মনস্ক মনে মনে হেসেছিল। সে ভেবেছিল এটা হয়তো চোর ডাকাত থেকে সতর্ক থাকার জন্য বলা একটা পুরনো দিনের কৌশল। সে বৃদ্ধাকে আশ্বস্ত করে বলেছিল, আপনি চিন্তা করবেন না খালা, আমি খুব সতর্ক থাকব। সে জানত না এই আপাত সাধারণ সতর্কবাণীটি কোনো চোর ডাকাতের জন্য ছিল না। এটা ছিল এক অদৃশ্য অশুভ শক্তির বিরুদ্ধে টিকে থাকার একমাত্র উপায়। পড়াশোনায় ডুবে গিয়ে প্রথম সপ্তাহটা ভালোই কাটল। অনির্বাণ রাত জেগে পড়ত। চারপাশের নিস্তব্ধতা তাকে পড়ায় মন দিতে সাহায্য করছিল। ঘটনাটা ঘটল এক বুধবার রাতে। ঘড়িতে তখন রাত প্রায় 2টো। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। অনির্বাণ তার পড়ার টেবিলে বসে একটা কঠিন থিওরি বোঝার চেষ্টা করছিল। হঠাৎ জানালার বাইরে থেকে একটা পরিচিত কণ্ঠস্বর শুনে তার মনোযোগ ভেঙে গেল। অনির্বাণ, বাবা অনির্বাণ, দরজাটা খোল একটু। অনির্বাণ চুমকে চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠল। কণ্ঠস্বরটা তার মায়ের, অসম্ভব পরিষ্কার এবং চেনা। কিন্তু তার মা তো থাকেন কুমিল্লায়, এখান থেকে শত শত কিলোমিটার দূরে। এই মাঝরাতে, এই বৃষ্টির মধ্যে তিনি এখানে কিভাবে আসবেন? তার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে জানালার কাছে গিয়ে পর্দাটা সামান্য সরিয়ে বাইরে তাকাল। ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টির পর্দা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। কোনো রিকশা বা গাড়ির শব্দও নেই। সে নিজেকে বোঝাল, হয়তো পড়ার চাপে তার মনের ভুল, অতিরিক্ত ক্লান্তির কারণে সে হয়তো হ্যালুসিনেট করছে। কিন্তু ভয়টা তার মনে কাটার মতো বিধে রইল। সে আর পড়ায় মন দিতে পারল না। পরের দিন সকালে সে আর থাকতে না পেরে তার মাকে ফোন করল। মা জানালেন তিনি একেবারে সুস্থ আছেন এবং নিজের বাড়িতেই আছেন। অনির্বাণের কথা শুনে তিনি হাসতে হাসতে বললেন, তুই পড়াশোনার চাপে পাগল হয়ে গেছিস, স্বপ্ন দেখেছিস হয়তো। অনির্বাণ ফোনটা রেখে দিল, কিন্তু তার অস্বস্তি কমল না। স্বপ্ন এত জীবন্ত হয়?
মায়ের কণ্ঠস্বর এত নিখুঁত হয়? তার মনের গভীরে ভয়ের প্রথম বীজটা সেদিনই রোপিত হল। এরপর থেকেই শুরু হল আসল মানসিক অত্যাচার। 2-1 রাত পর ঠিক মাঝরাতে অনির্বাণ সেই ডাক শুনতে পেত, কিন্তু প্রতিবার কণ্ঠস্বরটা বদলে যেত। এক রাতে সে শুনল তার সবচেয়ে কাছের বন্ধু রাহুলের গলা। অনির্বাণ, কিরে, দরজাটা খোল, আমি খুব বিপদে পড়েছি, জলদি খোল। রাহুলের কণ্ঠে ছিল তীব্র আতঙ্ক আর আকুতি। অনির্বাণের মনটা ছটফট করে উঠল বন্ধুকে সাহায্য করার জন্য। সে প্রায় দরজার দিকে এগিয়ে গিয়েছিল, কিন্তু তার মায়ের গলার ডাকের কথা মনে পড়তেই সে থেমে গেল। সে কাঁপা কাঁপা হাতে রাহুলকে ফোন করল। রাহুল ফোন ধরে হাই তুলতে তুলতে বলল সে তার বাড়িতেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। অনির্বাণ ভয়ে জমে গেল। কে তাহলে তাকে ডাকছে? কেন ডাকছে? সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল পরের সপ্তাহে। সেদিন রাতে সে শুনল তার মৃত বাবার কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর সে গত 10 বছর ধরে শোনেনি। অনির্বাণ, আমি এসেছি বাবা, তোর কষ্ট আমি আর দেখতে পারছি না, দরজাটা খোল, আমার সাথে আয়। সেই স্নেহমাখা পরিচিত কণ্ঠস্বর শুনে অনির্বাণের চোখ দিয়ে জল পড়তে লাগল। তার অবচেতন মন দরজা খুলে বাইরে ছুটে যেতে চাইছিল, কিন্তু তার যুক্তিবাদী মন তাকে আটকে রাখল। সে বুঝতে পারল কোনো ভয়ঙ্কর অশুভ শক্তি তাকে নিয়ে খেলা করছে। তার রাতের ঘুম উড়ে গেল, পড়াশোনা মাথায় উঠল। সে সারা রাত জেগে বসে থাকত আর অপেক্ষা করত সেই ভয়ঙ্কর ডাকের জন্য। প্রতি রাতে তার মনে হতো সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। সে ঘরের দরজা জানালা সব শক্ত করে বন্ধ করে রাখত, প্রতিটা শব্দেই চমকে উঠত। অনির্বাণের চোখের নিচে কালি, উস্কো খুস্কো চুল আর অস্বাভাবিক আচরণ। রহিমা খালার চোখ এড়াল না। তিনি একদিন সকালে অনির্বাণের জন্য নাস্তা নিয়ে এসে তাকে চেপে ধরলেন। কি হইছে বাবা? তোমার শরীর মন কোনোটাই তো ঠিক লাগতে না, কোনো সমস্যা? অনির্বাণ আর চিজেকে সামলে রাখতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ে সব ঘটনা খুলে বলল। সব শুনে রহিমা খালার মায়াবতী মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি কপালে হাত দিয়ে বললেন, সর্বনাশ, এ তো নিষিদ্ধ। দেখ, আমি তোমারে আগেই সাবধান করছিলাম বাবা। তিনি অনির্বাণকে তার পাশে বসিয়ে নিশির লিঙ্গবন্ধনটি বিস্তারিত বলতে শুরু করলেন। নিশি হইল এক অভিশপ্ত আত্মা। তার নিজের কোনো গলা নাই। সে যারারে ডাকে তাদেরই প্রিয়জনের গলা নকল করে। সে রাইতের অন্ধকারে একা থাকা মানুষকে খুঁজে বের করে, তারপর তার নাম ধরে 3 বার ডাকে। প্রথম 2 ডাকে সে ভয় দেখায়, মনের জোর পরীক্ষা করে, কিন্তু তৃতীয় ডাকে যদি কেউ সাড়া দেয় বা দরজা খোলে, তাহলে তার আর রক্ষা নাই। নিশি তার আত্মাটা নিয়ে যায়। তার শরীরটা পাওয়া যায় পরদিন সকালে কোনো ডোবায় বা জঙ্গলের কাঁটা ঝোপের মধ্যে। তার মুখে থাকে এক ভয়ঙ্কর হাসির ছাপ। রহিমা খালা তার আঁচলের ভিতর থেকে একটা পুরনো মরচে পড়া লোহার পেরেক বের করে অনির্বাণের হাতে দিয়ে বললেন, লোহা দেখলে অশুভ শক্তি কাছে আসতে পারে না, এইটা সবসময় নিজের সাথে রাখবা, আর যতই ভয় লাগুক, যতই মায়া লাগুক, 3 নম্বর ডাকের আগে সাড়া দিবা না। মনের জোর রাখো বাবা, আল্লাহর নাম নাও। পরীক্ষার আগের রাত অনির্বাণের জন্য এটা ছিল সবচেয়ে কঠিন রাত। একদিকে পরীক্ষার চিন্তা, আরেকদিকে রাতের ভয়। সে রহিমা খালার দেওয়া পেলিকটা শক্ত করে হাতে ধরে বসেছিল। রাত প্রায় 1টা, চারদিক নিস্তব্ধ। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো এক মিষ্টি মেয়ের কান্নার আওয়াজ, আর তার সাথে তার নাম ধরে আকুতি। অনির্বাণ, অনির্বাণ, প্লিজ দরজাটা খোলো, আমি প্রিয়া। ভার্সিটি থেকে ফিরতে পারছিলাম না, কয়েকটা ছেলে আমার পিছু নিয়েছিল, আমি পালিয়ে তোমার বাড়ির কাছে এসেছি, প্লিজ বাঁচাও আমাকে। কণ্ঠটা প্রিয়ার, তার ক্লাসের সবচেয়ে সুন্দরী আর ভালো মেয়ে, যাকে অনির্বাণ আড়ালে আড়ালে খুব পছন্দ করত। তার কান্না ভেজা ভয়ার্ত কণ্ঠস্বর শুনে অনির্বাণের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে কি করে চুপ করে বসে থাকবে? প্রিয়া যদি সত্যি বিপদে পড়ে? অনির্বাণ, প্লিজ, ওরা এসে পড়বে। 2 নম্বর ডাকটা এলো আরও করুণ, আরও মরিয়া হয়ে। অনির্বাণের মন আর মানছিল না। তার মনে হলো, ধুরছাই ভূত, একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে সাহায্য করা আমার কর্তব্য। সে উঠে দরজার দিকে এগিয়ে গেল, আর ঠিক তখনই বাইরে থেকে 3য় ডাকটা ভেসে এলো। কিন্তু এবার আর কোনো কান্না বা আকুতি নয়, এবার প্রিয়ার গলাতেই এক বিকট অট্টহাসির সাথে ভেসে এলো সেই ডাক, অনির্বাণ। সেই হাসি শুনে অনির্বাণের শরীরের রক্ত বরফ হয়ে গেল। সে বুঝতে পারল এটাও নিশিরই এক ভয়ঙ্কর চাল। সে দরজার সামনে পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। বাইরে হাসিটা থেমে গিয়ে এবার শুরু হলো দরজায় সজোরে ধাক্কাধাক্কি। মনে হচ্ছে
কেউ যেন দরজা ভেঙে ফেলবে। অনির্বাণ তার সমস্ত শক্তি দিয়ে দরজাটা চেপে ধরে রাখল। সে চোখ বন্ধ করে তার জানা সব দোয়া পড়তে লাগল। কতক্ষণ এইভাবে কেটেছিল তার হুঁশ নেই। এক সময় ধাক্কাধাক্কি থেমে গেল। ভোরের আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করার সাথে সাথে অনির্বাণ মাটিতে লুটিয়ে পড়ল। সে আর এক মুহূর্ত সেই বাড়িতে থাকেনি। পরীক্ষা না দিয়েই তার সামান্য জিনিসপত্র নিয়ে সে সেদিনই চট্টগ্রামের সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে চলে গেছিল। তার শিক্ষা জীবনের একটা বছর নষ্ট হয়েছিল, কিন্তু সে তার জীবনটা ফিরে পেয়েছিল। কিন্তু সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি সে কোনোদিন ভুলতে পারেনি। প্রিয়জনের কণ্ঠস্বর শুনলেই সে আজও চমকে ওঠে। রাতের অন্ধকারে একা থাকতে সে আজও ভয় পায়, কারণ সে জানে কিছু অদৃশ্য শক্তি সবসময় শিকারের খোঁজ করে। আর নিশির ডাক একবার শুনলে তা চিরকাল আপনার আত্মার গভীরে প্রতিধ্বনিত হতে থাকে। যদি কখনো গভীর রাতে আপনার খুব চেনা কোনো কণ্ঠস্বর শুনতে পান, যদি কেউ আপনার নাম ধরে ডাকে, একবার, দুইবার, তাহলে তৃতীয় ডাকের জন্য অপেক্ষা করবেন না। কানে আঙুল দিয়ে নিজের মনকে শান্ত করুন, কারণ কে জানে সেই ডাক হয়তো আপনার কোনো প্রিয়জনের নয়, হয়তো সেটা আপনার জন্যই পাতা এক ভয়ঙ্কর ভাদ, নিশির ভাদ।